আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। তলোয়ার নয়, চিন্তা শক্তি দিয়ে বিশ্বকে বদলে দিতে প্রধান উপদেষ্টার আহ্বান। ৩-০ তত্ত্বের বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তনের তাগিদ। যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বললেন তারেক রহমান। ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান। কাশ্মীরে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের সাথে ভারতের পানি চুক্তি স্থগিত। পানি প্রবাহে বাধাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে, ইসলামাবাদের ঘোষণা। যশোর সদর উপজেলার রূপদিয়ায় লাউ গাছের গোড়ায় শত শত লাউ। বিস্ময়কর খবরে দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষের ভিড়। শিল্প কারখানার দূষণ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকির মুখে সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল বারইয়া ঢালা। পর্যটকদের অন্যতম আকর্ষণটি রক্ষার আহ্বান। এবং চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডে এনামুল বিজয় ও তানভীরের সুযোগ। খেলবেন না পেসার নাহিদ রানা। Inbuilt German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, তলোয়ার দিয়ে পৃথিবী পরিবর্তন করা যাবে না, চিন্তা শক্তি দিয়ে পৃথিবীর পরিবর্তন সম্ভব। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। ৩-০ তত্ত্ব দিয়ে সারা পৃথিবীর ইতিবাচক পরিবর্তন করতে পারবে তারা। আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। শীর্ষ 10টি ধনী দেশের একটি কাতার। দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে কাতার এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি হতে চায় বাংলাদেশ। কাতারে খ্যাতনামা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে এমন বার্তা আগেই দিয়েছেন অধ্যাপক ইউনুস। বৃহস্পতিবার রূপান্তরশীল বিশ্বে যুব নেতৃত্বে শক্তিশালীকরণ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত আলাপচারিতা শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ তত্ত্বের উপর আয়োজিত অনুষ্ঠানে একক বক্তা ছিলেন অধ্যাপক ইউনুস। তরুণদের মেধাকে কাজে লাগাতে হবে। পরিবর্তনের জন্য চিন্তা করা বাদ দেয়া যাবে না। নিজের জন্য চিন্তা করতে হবে, রাষ্ট্রের জন্য চিন্তা করুন। চিন্তা করাটা একটা ক্ষমতা, এই ক্ষমতাই তরুণদের পরিবর্তন করবে। যে কোনো চাকরি ভুল ধারণা। ভালো বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে সবাই ভালো চাকরি চায়। চাকরির পরে পদোন্নতি। চাকরিতে পদোন্নতি হচ্ছে একটা ফাঁদ। অথচ আপনি একজন মানুষ, আপনি পৃথিবীকে পরিবর্তন করতে পারেন। তলোয়ার দিয়ে পৃথিবী পরিবর্তন হবে না, পৃথিবী পরিবর্তন হবে চিন্তা শক্তি দিয়ে। চাকরির পেছনে না ঘুরতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন, জীবনটা খুব ছোট, সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী তার এক ঘনিষ্ঠ সহযোগীকে মনোনীত করেছেন। কাতার সরকার জানিয়েছে, বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রতি কাতারের পূর্ণ সমর্থন রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিল জসিম আল থানির বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কাতারের প্রধানমন্ত্রী
অধ্যাপক ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা দেশের তরুণ জনগোষ্ঠীর সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কাতারের সহায়তা আশা করেন। তিনি বলেন, আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়ে তোলার জন্য কাতারের সমর্থন প্রয়োজন। প্রধান উপদেষ্টা বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গারা যাতে দ্রুত নিজ দেশে যেতে পারে সেজন্য কাতারের সমর্থন চান। দুই নেতা গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের সমর্থনের প্রশংসা করেন কাতারের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, পণ্য পরিবহনের জন্য 3টি আন্তর্জাতিক বিমানবন্দরকে সুনির্দিষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর শুধু যাত্রী নয়, আন্তর্জাতিক বাজারে পণ্য পরিবহনে সুনির্দিষ্টভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাতারের দোহায় একটি কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টাকে দোহায় প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন প্রশ্ন করেন। প্রধান উপদেষ্টা কিছু কিছু বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দিয়ে সমস্যার সমাধান করে দেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীদের জন্য একটি আলাদা অ্যাপ করা হবে যেখানে সব দেশের প্রবাসীরা তাদের অভিজ্ঞতা এবং সমস্যার কথা জানাবেন। যেহেতু আমাদের বহু মাল আসবে, এখন আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি, আরো উদ্যোগী করেছি, এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরটাকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব, বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে ওখানে মাল পরিবহনটা আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত, মালের দিকে খেয়াল করতো না। এটা যেন এটা অপাঙ্ক্তীয় একটা জিনিস। আমরা বলছি যে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম। সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষ কিনবে না, তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে। কাজেই ব্যবসায়ী আর কাজ করতে পারবে না। আমাদের কাজগুলো যত কমানো যায় আমরা একেবারে টপ প্রায়োরিটি দিয়েছি। এটা জোরে সোরে কাজ হবে। সেটার জন্য কিভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি যে পরিবহনটাকে আরো মজবুত করা, দ্রুত করা, সহজ করা, এটাই আমাদের মূল কাজ। এটাকে না হলে অর্থনীতি চলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত 15 বছর নির্যাতিত ও জুলাই অগস্টে নিহতদের বলিদান নষ্ট হতে দেয়া যাবে না। যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। রংপুর বিভাগের বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, 31 দফা বাস্তবায়ন করতে হলে, ভোট বাড়াতে হলে জনগণের কাছে যেতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্রকাঠামো বিনির্মাণে 31 দফা নিয়ে সারা দেশেই কর্মশালা করছে বিএনপি। রংপুর বিভাগের তৃতীয় ও শেষ দিন কর্মশালা ছিল ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার নেতাদের নিয়ে। যথারীতি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেওয়ার পর বক্তব্য রাখেন তিনি। বিগত 15 বছর ধরে গণতন্ত্রের প্রতিষ্ঠা, যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে 100-র মতন শিশুকে হত্যা করা হয়েছে। এই শিশুগুলোর বলিদান কেন? শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যে কোনো মূল্যে জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনাকে যদি জয়ী হতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয়, বাস্তবায়ন করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের, এটি মনে রাখতে হবে। আপনি নেতা, জনগণ না থাকলে আপনি নেতা, জনগণ না থাকলে আপনি কিসের নেতা, কেমন নেতা আপনি? তারেক রহমান বলেন, বিএনপি সবসময় সংস্কারকে অগ্রাধিকার দেয়। 31 দফায় রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সংস্কারের পরিকল্পনা দেওয়া হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি শুরু ইতিবাচক, তবে দিনক্ষণ প্রকাশ করতে হবে। গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, কারা গণতন্ত্র চায় এবং কারা চায় না সেটা দেশের জনগণকে ঠিক করতে দেয়া হোক। সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে সেগুলো প্রকাশ এবং জুলাই সনদ আকারে প্রকাশের দাবি জানান তিনি। কোথায় ঐক্যমত হয়েছে আমাদের বলেন না, আমরা তো সবাই জমা দিয়েছি, খালি বিএনপি না, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। সুতরাং কোথায় ঐক্যমত হয়েছে তা থেকে জানিয়ে দিয়ে সনদ সই করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। কারা বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার চায়, কারা চায় না, এই বিষয়গুলো জনগণকে সিদ্ধান্ত নিতে দেই আমরা। জনগণ তো বোকা না, বাংলাদেশের মানুষ, তারা তো সব কিছু ফলো করতেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা শুধু ভারতীয় নাগরিকদের হত্যা নয়, এটি গোটা ভারতের আত্মার ওপর আঘাত। এই হামলার কঠোর জবাব ভারত দেবে বলেও জানান তিনি। হামলার ঘটনায় পাকিস্তানের সাথে পানি চুক্তি স্থগিত, পাকিস্তানি নিরাপত্তা উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা ও কূটনীতি কমানো সহ 5টি পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানিদের জন্য সার্ক ভিসাও বাতিল করা হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত হলে সেটিকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবেই দেখা হবে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় বিচারের দাবিতে ভারত জুড়ে বিক্ষোভ। বিহারে এক জনসভায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কাশ্মীরে হামলা ভারতের আত্মার ওপর আঘাত। হামলার মদতদাতা ও হামলাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী। পুরা দেশ ব্যথিত হ্যায়, कोटि कोटि देशवासी दुखी हैं। सभी पीड़ित परिवारों के इस दुख में पूरा देश उनके साथ खड़ा है। এই হামলার ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইজকে। নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসে থাকা সে দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা, বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করে দিল্লি। তাদেরকে 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। দু দেশের হাই কমিশনে কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সে কারণে সব পাকিস্তানির জন্য সার্ক ভিসা বাতিল করার কথা জানানো হয়েছে। এই ভিসায় যারা ভারতে রয়েছেন তাদের ফেরত যাওয়ার জন্য 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এছাড়া আটারি ওয়াগা সীমান্ত বুধবার থেকেই বন্ধ হয়ে গেছে। ভারতের নানা বিধিনিষেধ আরোপের পর বৈঠকে বসে পাকিস্তান কর্তৃপক্ষ। উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। পাশাপাশি ভারতকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলেও বৈঠক শেষে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের দিকে পানি প্রবাহে ভারত বাধা দিলে সেটিকে যুদ্ধ হিসেবে দেখা হবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচনে ট্রাইব্যুনালের রায় পাওয়ার পর গ্যাজেটের ব্যাপারে জানতে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইশরাক হোসেন। পরে ব্রিফিংয়ে ইশরাক হোসেন জানান, গত 15 এপ্রিল রায়ের কপি পেয়েছে নির্বাচন কমিশন। কপি পাওয়ার পর 10 কার্যদিবসের মধ্যে গ্যাজেট প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী মঙ্গলবার এর সময় শেষ হবে। এ সময় ইশরাক হোসেন বলেন, আইন মেনেই তিনি নির্ধারিত সময়ের মধ্যে এই মামলার আবেদন করেছিলেন। বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে, স্থানীয় সরকারের যে আইন রয়েছে,
প্রত্যেকটি স্টেপ ফলো করে এবং আদালতে কোর্টে এটা হিয়ারিং করে সাক্ষী শুনানি সহ সমস্ত যাবতীয় কিছু সম্পূর্ণ আইনসিদ্ধভাবে করা হয়েছে। যে রায়ের কপিতে লেখা আছে এটা কমিশনে পৌঁছানোর পরে 10 দিনের মধ্যে গ্যাজেটটি প্রকাশ করতে হবে এবং 15 তারিখে আমরা এই রায় যে ফাইলটি আমরা ইলেকশন কমিশনে জমা দিয়েছিলাম। সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির 12তম বর্ষে সকালে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। সে সময় রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি করেন শ্রমিকরা। জাকির হাসানের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। তৈরি পোশাক কারখানার শ্রমিকদের পদচারণায় মুখর হয়ে থাকত স্থানটি। সেই জায়গা এখন পরিত্যক্ত। বৃহস্পতিবার সকাল থেকে উপস্থিত হন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ নানা পেশাজীবী মানুষ। 2013 সালের এই দিনে ঢাকার সাভারের বাস স্ট্যান্ডের পাশে রানা প্লাজা ধসে নিহত হয়েছিলেন 1138 জন, আহত হন অনেকে। দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ সহ নানা দাবিতে সকাল 7:30টার পর থেকে ধসে পড়া রানা প্লাজার পরিত্যক্ত স্থানটির সামনে জড়ো হন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। নিহতদের স্মরণে ওই জায়গায় অস্থায়ী প্রতিবাদ প্রতিরোধ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রমিকরা বলেন, সরকারের ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও এখনও সেটি দেওয়া হয়নি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ওই এলাকায়। রাজীব আহমেদ, চ্যানেল আই। সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির 1 যুগ পার হলেও ভয়াবহ সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন উদ্ধার কাজে নেতৃত্ব দেয়া বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সারওয়ার্দী। তিনি বলেন, এত বছর পার হলেও এখন পর্যন্ত রানা প্লাজার ঘটনায় ক্ষতিগ্রস্তরা উপযুক্ত ক্ষতিপূরণ পাননি। দেশের বাইরে থেকে ত্রাণ আসলেও স্বৈরাচারী সরকার কোনো অর্থ আহত ও নিহতদের পরিবারকে দেয়নি। এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, এ ঘটনা মানবাধিকার লঙ্ঘন ও মানব মর্যাদার প্রতি চরম অবহেলার নজির। সাভারে রানা প্লাজা ট্র্যাজেডিতে 1136 জন শ্রমিক নিহত ও কয়েক হাজার শ্রমিক আহত হয়েছেন। এ দুর্ঘটনাকে মানবসৃষ্ট ধ্বংসযজ্ঞের নিকৃষ্ট উদাহরণ বলে উল্লেখ করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সারওয়ার্দী। আমাকে স্মরণ করিয়ে দেয় শত শত কোটি টাকা বিদেশ থেকে অনুদান এসেছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে। এদেশের যারা আর্থিকভাবে সচ্ছল সবাই দান করেছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে। এই শত হাজার কোটি টাকা গেল কোথায়? খেলো কে? আমার নিহত আহত শ্রমিকের পরিবার সেটা পায়নি, আমরা চিকিৎসা পাইনি। নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তারা সঠিক সিদ্ধান্ত নেবেন, খুঁজে বের করবেন এই অর্থ কোথায়। তারা খুঁজে বের করবেন আহত নিহতদের পরিবার কেমন আছে। তারা খুঁজে বের করবেন আমার মতো আরও শত শত ট্রমা এবং লাং ক্যান্সার সহ ফুসফুসের যন্ত্রণায় যারা আক্রান্ত তারা কিভাবে আছে, তাদের প্রতি কি অন্যায় অবিচার করা হয়েছে। ওই সাধারণ শ্রমিক, রিক্সাওয়ালা, সবজি বিক্রেতা, রাস্তার ঝাড়ুদার, ছাত্র, কৃষক, শ্রমিক, গার্মেন্টসের কর্মচারী তারা উদ্ধার করেছে। কোনো বড়লোক, কোনো ম্যানেজার, কোনো শিল্পপতি, কোনো ব্যাংকার, কোনো রাজনীতিবিদ সেদিন উদ্ধার অভিযানে যায় নাই। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন বলেছেন, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায় বিচারের পরাজয় হয়েছে। শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, যে শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের কথা বলে আন্দোলন করছে তারাই অন্ধকার রাজনীতির করাল গ্রাসে বন্দী। শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ তার প্রেরিত প্রতিনিধি দলও এক্ষেত্রে অসহায়ত্ব প্রকাশ করেছেন। ফলে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়,
সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। কক্সবাজারের নদী, বনভূমি ও সি বিচ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বাঁকখালী নদীর দখল দূষণে হতাশা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এই দুই উপদেষ্টা। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ নেয়া কক্সবাজারের 12,000 একর বনভূমি বন বিভাগকে ফিরিয়ে দেয়া হবে বলেও জানান তারা। সরওয়ার আজম মানিকের রিপোর্ট। ভয়াবহ দূষণে অস্তিত্ব সংকটে কক্সবাজারের অর্থনীতির প্রাণ প্রবাহকে তো ঐতিহ্যবাহী বাঁকখালী নদী। বছরের পর বছর ধরে নদীর পাড়ে গড়ে উঠেছে বর্জ্যের পাহাড়। প্যারাবন ধ্বংস করে নির্মাণ করা হয়েছে 1000-এর বেশি অবৈধ স্থাপনা। এতে হুমকিতে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে উপদেষ্টারা জানান, প্রাণ প্রকৃতি রক্ষায় সমুদ্র সৈকত, বাঁকখালী নদী ও প্যারাবন দখলদারদের উচ্ছেদে কঠোর হবে সরকার। 12,000 একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে। বাঁকখালীকে দখল দূষণ মুক্ত করা, তারা ফোরশোরকে নিয়ে নেবে এবং অবৈধ দখল যত তাড়াতাড়ি সম্ভব তারা উচ্ছেদ করবে। কক্সবাজারের সি বিচ আজকেও সেটা দেখতে গেলাম, ওইখানে যেভাবে করে নির্মাণ কাজ চলছে, এটা যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে সাধারণ মানুষের সি বিচ কিন্তু ব্যক্তির সি বিচ বা প্রতিষ্ঠানের সি বিচ হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে। কক্সবাজার নদী বন্দর নির্মাণ বিষয়েও কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা। যে সমস্ত ফোরশোর এলাকা আইডেন্টিফাই করা হয়েছে সেগুলোকে আমরা খালি করাবো। ভালো হচ্ছে যারা দখল করেছেন তারা নিজেরা সরে যান, যদি বিল্ডিংও পাকা করে থাকে সেটাও ভেঙে দিতে হবে। অবৈধ দখল এখানে মুক্ত করা হবে, সেটার জন্য যা করা প্রয়োজন এই গভর্নমেন্ট তাই করবে। পরে কক্সবাজার মহেশখালী রুটে সি ট্রাক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে গত এক সপ্তাহ ধরে কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে। দূর দূরান্ত থেকে প্রতিদিনই মানুষজন আসছে বিস্ময়কর এক খবর পেয়ে। লাউ গাছের গোড়ায় ফলেছে শত শত লাউ। নিজ চোখে আশ্চর্য বিষয়টি এক নজরে দেখার জন্য অনেকে ছুটে গেছে সেই গ্রামে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শীত লাউয়ের মৌসুম শেষ, ফলন শেষে গাছটি মৃতপ্রায়। ঘরের চালে এখনো রয়ে গেছে বীজের জন্য রেখে দেয়া লাউ। সবকিছুই স্বাভাবিক। এর মধ্যেই বাড়ির মালিক লক্ষ্য করলেন অস্বাভাবিকভাবে গাছের গোড়ায় ফলেছে অসংখ্য লাউ। কিন্তু এখন লাভ আছে, দেখেন এই ছোট ছোট হতে আছে, কিন্তু এখন বন্ধ নেই, এইসব ডালটাল কিন্তু এখনো হচ্ছে ওইভাবেই। এই যে এখনো হচ্ছে, এখনো হচ্ছে ওইভাবে। গণেছেন কি কটা হয়েছে? 100-র উপরে। মূল গাছ তো এটাই, মূল গাছ ওইটা। বিচি কি বাজার থেকে কেনা ছিল না? বীজ কিনে চারা বানানো বাড়ি। আচ্ছা, মানে আমার আরো প্রজেক্টটা সেই সব জায়গায় লাগাইছিলাম, এটা এই জায়গায় লাগাইছিলাম। অন্য প্রজেক্টে কি এরকম না, এরকম হয়নি। সে প্রজেক্ট সব লম্বা লম্বা বড়টাই হয়েছে, কিন্তু এরকম গুড়া হয়নি। হঠাৎ করে এই নিচে এরকম হওয়াটা আসলে আমরা ভেবে এখনো দেখিনি। আপনারা কি এর আগে দেখেছেন এরকম কোনো? এটাই প্রথম। এটা তো স্বাভাবিক লাউ, নরমাল লাউ। বিষয়টি সম্পর্কে জানতে ভিডিও কলের সদর উপজেলার কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি। তো দুজনই আমার সাথে অনলাইনে আছেন। আমি আপনাদেরকে একটা গাছের গোড়াতে, এই যে আপনি দেখেন, এটা আসলে জেনেটিক্যাল যে বিষয়টা, এটা আসলে গবেষণা না করলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। কারণ কি, গোড়ায় যে এভাবে একসাথে এতগুলো সেল ডিভিশন মানে একটা যেভাবে করছে, এটা আসলে নরমালি তো হয় না। আমরা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার সঙ্গেও ভিডিও কলে কথা বলি। আমার কাছেও মানে অস্বাভাবিক লাগতেছে যে এই দৃশ্য আমি জীবনে কখনো দেখি নাই। এটা আমার সাবজেক্ট না, এটা হর্টিকালচারিস্ট যারা লাউ এই যে সবজি বা ফল নিয়ে গবেষণা করে তারা হয়তো দিতে পারবে। না, বিষয়টি সম্পর্কে কেউ কোনো রকম ধারণা দিতে পারছিলেন না। আমরা শরণাপন্ন হই উদ্যানতত্ত্ববিদ মেহেদি মাসুদের। শীতের পরে যখন ফুলগুলো ফুটেছে, উপরের গাছের মাচার উপরে যে ডালপালা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে। তখন সে বেঁচে থাকার জন্য নিচের গোড়া থেকে সে একসঙ্গে বেশ কিছু শুট বের করে। প্রত্যেকটা শুটে আবার ফুল ফুটেছে। ফুল ফুটার পরে সেগুলো আবার পরাগায়ন হয়ে একত্রে সবগুলো আবার ফল ধরেছে। বিষয়টির বিজ্ঞানসম্মত উত্তর খুঁজতে দুটি লাউয়ের নমুনা আমরা সংগ্রহ করি। কৃষি গবেষণা ইনস্টিটিউটে দেব, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আসলে এটা কি, কেন এরকম হয়েছে। হ্যাঁ, সেখান থেকে আমরা হয়তো একটা ব্যাখ্যা, সন্তোষজনক ব্যাখ্যা পেতেও পারি।
আপাতত যশোরের চাষরার রূপদিয়া থেকে এই পর্যন্ত। শাইখ সিরাজ, চ্যানেল। দেশে সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলগুলোর অন্যতম বারইয়াঢালা জাতীয় উদ্যান। পাহাড়ি মিশ্র চিরসবুজ বন, ঝর্ণা ও ছড়ার কারণে বিভিন্ন উদ্ভিদ ও জীববৈচিত্র্যে ভরপুর বারইয়াঢালা পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে শিল্প কারখানার দূষণ ও বৃক্ষ নিধন সহ মানবসৃষ্ট নানা কারণে হুমকির মুখে উদ্যানের পরিবেশ প্রতিবেশ। বারইয়াঢালা জাতীয় উদ্যান নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। 2010 সালে রামগঞ্জ সীতাকুণ্ড বনাঞ্চলের বারইয়াঢালা সদর এবং বড়তাকিয়ায় গড়ে তোলা হয় প্রায় 2933 হেক্টর আয়তনের বারইয়াঢালা জাতীয় উদ্যান। উদ্যানের বিভিন্ন পাহাড় থেকে সৃষ্টি হয়েছে দৃষ্টিনন্দন খইয়াছড়া, সোনাইছড়া, কমলদহ, সহস্রধারা, কুপিকাটাখুম, মিঠাছড়ি এবং বান্দরখুম ঝর্ণা, যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। বারইয়াঢালায় 550 প্রজাতির উদ্ভিদ রয়েছে। এই বনে রয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন উদ্ভিদ সাইকাস, যা জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত। এছাড়া চাপালিশ, গর্জন, সেগুন, মেহগনি সহ বাঁশ, বেত, মোর্তার পাশাপাশি বন্যপ্রাণীর খাদ্য হিসেবে রয়েছে আমলকি, হরিতকি, লটকন, গাব, ভুতিজাম ও বিভিন্ন ধরনের ফলদ উদ্ভিদ। নীলকান্ত, বেনেবৌ, বুলবুলি, টিয়া সহ বিভিন্ন পাখির কিচিরমিচিরে মুখর থাকে বন। অবাধ বিচরণ রয়েছে বনমোরগ ও মাথুরার। কাঠবিড়ালি, বানর ও হনুমানের পাশাপাশি বনবিড়াল, বিরল বনছাগলও দেখা যায় বারইয়াঢালা উদ্যানে। এছাড়া লালচোখা, ঝিঝি ও লাউবিচি সহ দুর্লভ প্রজাতির ব্যাঙ পাওয়া যায় বারইয়াঢালা বনে। রয়েছে গিরগিটি, তক্ষক ও সাপ। পাখনা মেলে বছর জুড়ে বনে উড়ে বেড়ায় নানা রঙের বাহারি প্রজাপতি। তবে স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য, জ্বালানি, কাঠের চাহিদা মেটাতে বৃক্ষ নিধন চলছে বারইয়াঢালা উদ্যানে। এছাড়া পর্যটকদের ছুঁড়ে ফেলা প্লাস্টিক, ময়লা, আবর্জনায় নষ্ট হচ্ছে উদ্যানের পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে শিল্প কারখানার দূষণ। উদ্যানের জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি ভারসাম্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান ও সচেতনতা সৃষ্টিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জেকবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে জেকবের স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশও জারি করেছে দুদক। বিকেলে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মামলাগুলোর বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। 27 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 261 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের 31 ডিসেম্বর শাহরিয়ার আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 260 কোটি 94 লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের শিকার প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে তার কবর জিয়ারত করেছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এর আগে জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের ফাঁসির দাবিতে ভালুকা সদরে মিছিল বের করা হয়। কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি বলেন, জাহিদুল ইসলাম পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিবারকে অজ্ঞাত নম্বর থেকে প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা রয়েছে, বিশেষ করে বনানী থানার, তাদের বেশ কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে। ইতিমধ্যে তাদের একজন গ্রেপ্তারও হয়েছে। কিন্তু
যে দুজন নারী শিক্ষার্থী এই ঘটনার নেপথ্যে রয়েছে, তাদের ট্রেস আজকের দিন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারেনি। আমরা বারবার তাদের কাছে আবেদন জানিয়েছি যে এই দুইজন নারী শিক্ষার্থীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার ১১৬তম আসরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রামের লালদিঘি ময়দানে বলি খেলা শুরু হবে। মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের সহায়তায় এবারের বলি খেলা হচ্ছে। লালদিঘি ময়দানে বলি খেলার জন্য ৭ ফুট উঁচু দৃষ্টিনন্দন রিং তৈরি করা হয়েছে। ঐতিহ্যবাহী এ বলি খেলাকে ঘিরে লালদিঘির আশপাশে কোতোয়ালি মোড় থেকে সিনেমা প্যালেস, আন্তরকেল্লা, লালদিঘির ৪ পাড় সহ বিভিন্ন স্থানে বৈশাখী মেলা চলছে। বলি খেলার আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল জানিয়েছেন, বলি খেলার কমিটি কোনো স্টল মালিক বা বিক্রেতার কাছ থেকে চাঁদা বা ভাড়া নিচ্ছে না। কেউ চাঁদাবাজি করে তাকে পুলিশে সোপর্দ করার অনুরোধ জানান তিনি। আমরা মেলার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে এনেছি, কিছুটা বাকি আছে, আমরা তা আজকের মধ্যেই ইনশাআল্লাহ সম্পূর্ণ করতে পারবো। মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ এবং বন্ধ সব শ্রমবাজার উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বায়রা। দাবিগুলোর সমর্থনে মানববন্ধনে বক্তব্য রাখেন বায়রা নেতারা। স্মারকলিপি গ্রহণ করে সরকারের পক্ষ থেকে সবকিছু করার আশ্বাস দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। দেশের বিশিষ্ট বীজ ব্যবসায়ী আতিয়ার রহমান মালিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর। ৬০-এর দশকের মাঝামাঝি থেকে কৃষকের মাঝে মানসম্মত বীজ সরবরাহ শুরু করেন আতিয়ার রহমান মালিক। সরকারের পাশাপাশি দেশে বীজ ব্যবসায় আতিয়ার রহমান মালিক ছিলেন অন্যতম পথিকৃৎ। কৃষির অগ্রযাত্রায় আতিয়ার রহমান মালিকের সরবরাহ করা বীজ রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ৫১,৩০০ ছাড়িয়েছে। গত ১৮ই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ১৯০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় আহত আরও ১০৫ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৭,০৯৬ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেননি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সিঙ্গল স্ক্রিনকে অবজ্ঞা করে কখনোই দেশের চলচ্চিত্র শিল্প বাঁচানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঈদের চলচ্চিত্র ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে একথা বলেন তারা। এ সময় বরবাদ সিনেমার প্রযোজকদের অপেশাদার আচরণ নিয়ে সমালোচনা করে তারা বলেন, কোনো প্রযোজকেরই হলে চলতি সিনেমা বন্ধ করার এখতিয়ার রাখেন না। হলে সিনেমা প্রদর্শনে যে কোনো অনিয়মের অভিযোগ প্রযোজকদের লিখিতভাবে জানাতে বলেন তারা। উনি তথ্য মন্ত্রণালয়ে কমপ্লেন করতে পারতেন কিংবা সেন্সর বোর্ডে কমপ্লেন করতে পারতেন। উনি এক পর্যায়ে সিনেমা হলটাই বন্ধ করে দিলেন, অর্থাৎ কেডিএম বন্ধ করে দিলেন। ওনাকে পরামর্শ যে একটা ছবি দিয়ে গরম খায়েন না। সিঙ্গেল স্ক্রিনকে অবজ্ঞা না করে, আমার জন্মকে যদি অবজ্ঞা করি আমি, তাহলে আমার চলবে কী করে? আমার অস্তিত্বকে ঠিক রেখে, আমার বড়কে ঠিক রেখে আমি আগামী দিনের জন্য অগ্রসর। আমরা কোনো প্রযোজককে অন্যায়ভাবে যাতে হলমার্করা কিছু না করে সেদিকেও আমরা নজর রাখছি, আর প্রযোজক যাতে হলমার্কদেরকে ইনজাস্টিস না করে তার সেই দিকেও আমরা খেয়াল রাখছি। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ষষ্ঠবারের মতো KSRM অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও দেশের 3 জন উদীয়মান মেধাবী স্থপতিকে সম্মাননা দেওয়া হবে। দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান KSRM ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ যৌথভাবে আয়োজন করেছে। রাজধানীর আগারগাঁওয়ে IAB মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন IAB সভাপতি স্থপতি ডক্টর আবু সাইদ এম আহমেদ। KSRM অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭৫,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে বিজয়ীকে ৫০,০০০ টাকা সম্মাননা, ক্রেস্ট ও সনদ দেয়া হবে। পাবনার চক ছাতিয়ানি এলাকার ৬ বছরের শিশু সোয়াইব হোসেনকে অপহরণের পর ৬ মাস ধরে নির্মম নির্যাতনের মাধ্যমে পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তি করানো হতো। খুলনার রূপসা ফেরিঘাটে ভিক্ষা করার সময় শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সে সময় অপহরণকারী রফিকুল ইসলাম বিপ্লবকেও আটক করা হয়। বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সভায় বিদায় সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি, এশিয়ার গ্রুপের চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক মোহাম্মদ শেখ সাদি। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজওয়ানুল হক রাজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির হেড অফ অপারেশন ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আদিত্য শাহিন, ডক্টর কাজল রশিদ শাহিন সহ অন্যরা। পরে ফোরামের ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ শেষে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান বলেছেন, বর্তমান বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ব্যাপকভাবে বাড়াতে হবে, এজন্য দরকার বিদেশি বিনিয়োগ। চট্টগ্রাম বন্দরের ১৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান আরও বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ২০২৯ সালে এবং ২০৩১ সালে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালের অপারেশন কার্যক্রম শুরু হবে। এসব টার্মিনাল চালু হলে বিশ্বের সাথে নতুন শিপিং রুট খুলে দেশের প্রবৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হবে। চট্টগ্রাম বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই লালদিয়া টার্মিনাল এবং মাতারবাড়ি ডিপ সি পোর্ট দুইটা প্রজেক্টই সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি এবং সেটা এই মাসেই, এপ্রিলেই। সো এই মাসটা আসলে আমাদের বন্দরের জন্য এবং দেশের জন্য একটা সৌভাগ্যের দিন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক ঘাটতির কারণে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চালু হয়েছিল। জাতীয় সংসদের LD হলে আম জনতার দলের সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেন, সংস্কার কমিশনগুলোর একীভূত সুপারিশ চূড়ান্ত করার পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে কাজ করছে কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবে একমত পোষণ করেছে আম জনতার দল, তবে বেশ কিছু বিষয় নিয়ে দ্বিমত রয়েছে দলটির। ভারতে মুসলমানদের উপর নির্যাতন, হত্যা, গুম, ধর্ষণ, উচ্ছেদ, মসজিদ ভাঙা এবং লাঞ্ছনার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদী সঙ্গীত যাত্রা হয়েছে। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে সং মার্চ শিরোনামে ওই সঙ্গীত যাত্রা রাজধানীর পল্টন মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে ভারতীয় হাইকমিশন অভিমুখে যেতে চাইলে শান্তিনগর মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতারা। পরে একটি প্রতিনিধি দল হাইকমিশনে গিয়ে প্রতিবাদ লিপি জমা দেয়। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তলোয়ার নয়, চিন্তা শক্তি দিয়ে বিশ্বকে বদলে দিতে প্রধান উপদেষ্টার আহ্বান। ৩-০ তত্ত্বের বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তনের তাগিদ। যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বললেন তারেক রহমান। ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান। কাশ্মীরে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের সাথে ভারতের পানি চুক্তি স্থগিত। পানি প্রবাহে বাধাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে, ইসলামাবাদের ঘোষণা।
যশোর সদর উপজেলার রূপদিয়ায় লাউ গাছের গোড়ায় শত শত লাউ, বিস্ময়কর খবরে দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষের ভিড়। শিল্প কারখানার দূষণ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকির মুখে সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল বারোইয়া ঢালা, পর্যটকদের অন্যতম আকর্ষণটি রক্ষার আহ্বান। এবং চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডে এনামুল বিজয় ও তানভীরের সুযোগ, খেলবেন না পেসার নাহিদ রানা। আমাদের এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।